পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র যদি কোনো মিসাইল না হয়, কোনো পারমাণবিক বোমাও না হয়, বরং হয় একটা কাগজের নোট, একটা ডলার। এমন একটা কাগজ যেটা ছাপায় শুধু একটি দেশ, কিন্তু ব্যবহার করে পুরো পৃথিবী। আপনি যদি আজ বাংলাদেশে বসে তেল কিনতে চান, ভারত যদি সৌদি আরব থেকে তেল কিনতে চায়, কিংবা চীন যদি আফ্রিকার কোনো দেশ থেকে জ্বালানি আমদানি করে, প্রায় সব ক্ষেত্রেই দরকার হয় মার্কিন ডলার। কিন্তু প্রশ্ন হলো, কেন? পৃথিবীতে এত মুদ্রা থাকতে কেন তেলের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের দাম নির্ধারণ হয় ডলারে? এই বিষয়টা শুধু অর্থনীতির নয়, এই বিষয়টা যুদ্ধের, ক্ষমতার, ষড়যন্ত্রের, রাজনীতির আর এমন এক অদৃশ্য সাম্রাজ্যের, যেটা বন্দুক ছাড়াই পুরো পৃথিবীকে প্রভাবিত করে। আর এই অদৃশ্য সাম্রাজ্যের নাম পেট্রো ডলার ব্যবস্থা। এই পুরো বিষয়টা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ব্রিটেন। আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বেশি ব্যবহার হতো ব্রিটিশ পাউন্ড। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবকিছু বদলে দেয়। যুদ্ধ শেষে ইউরোপের অনেক দেশ ধ্বংস হয়ে যায়, ব্রিটেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, আর ঠিক তখনই মাথা তুলে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। যুদ্ধের সময় আমেরিকার মাটিতে বড় কোনো ধ্বংস হয়নি, বরং যুদ্ধের কারণে তারা বিপুল পরিমাণ অস্ত্র, খাদ্য আর প্রযুক্তি বিক্রি করে ধনী হয়ে ওঠে। তখন বিশ্বের মোট স্বর্ণের বড় অংশ জমা ছিল আমেরিকার হাতে। ফলে পৃথিবী ধীরে ধীরে বুঝতে শুরু করল, নতুন অর্থনৈতিক নেতা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 1944 সালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের একটি ছোট শহর ব্রেটেন উডসে বসেছিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে বিশ্বের 44টি দেশ সিদ্ধান্ত নেয় নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হবে। সেই বৈঠকেই ঠিক হয় মার্কিন ডলার হবে বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা, আর ডলারের মূল্য নির্ধারিত হবে স্বর্ণের সঙ্গে। অর্থাৎ যে কোনো দেশ চাইলে নির্দিষ্ট পরিমাণ ডলার দিয়ে আমেরিকার কাছ থেকে স্বর্ণ নিতে পারবে। এই ব্যবস্থার ফলে পৃথিবীর ডলারের উপর বিশ্বাস করতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্যা দেখা দেয়। ভিয়েতনাম যুদ্ধ, বিশাল সরকারি খরচ আর অতিরিক্ত ডলার ছাপানোর কারণে আমেরিকার অর্থনীতি চাপে পড়ে। পৃথিবীর বিভিন্ন দেশ বুঝতে শুরু করে, আমেরিকার কাছে যত ডলার আছে তত স্বর্ণ নেই। ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডি গল্প প্রকাশ্যেই আমেরিকার সমালোচনা শুরু করেন। তিনি ডলার ফেরত দিয়ে স্বর্ণ নিতে শুরু করেন। তখন আমেরিকা ভয় পেয়ে যায়, কারণ সবাই যদি একই কাজ শুরু করে তাহলে পুরো ব্যবস্থা ভেঙে পড়বে। অবশেষে 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি বলেন, এখন থেকে ডলারের বিপরীতে স্বর্ণ দেওয়া হবে না। অর্থাৎ ডলার আর স্বর্ণের সঙ্গে বাঁধা থাকল না। এটাকে বলা হয় নিক্সন শক। এই সিদ্ধান্তের পর পুরো পৃথিবী অবাক হয়ে যায়, কারণ এখন ডলারের মূল্য দাঁড়িয়ে আছে শুধু বিশ্বাসের উপর। কিন্তু সমস্যা হলো, যদি মানুষ সেই বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে ডলারও দুর্বল হয়ে যাবে। তখন আমেরিকার দরকার ছিল এমন কিছু যেটা পৃথিবীকে বাধ্য করবে ডলার ব্যবহার করতে। আর সেই জায়গায় আসে তেল। 70-এর দশকে মধ্যপ্রাচ্যের তেল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়। শিল্প, গাড়ি, বিমান, যুদ্ধ, বিদ্যুৎ সবকিছুর জন্য দরকার তেল। আর সেই সময় বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ ছিল সৌদি আরব। আমেরিকা বুঝতে পারল, যদি সৌদি আরবকে রাজি করানো যায় তাহলে পুরো পৃথিবীকে ডলার ব্যবহার করতে বাধ্য করা সম্ভব। 1974 সালে আমেরিকা আর সৌদি আরবের মধ্যে গোপনে এক গুরুত্বপূর্ণ চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী সৌদি আরব আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করবে শুধুমাত্র মার্কিন ডলারে। বিনিময়ে আমেরিকা সৌদি রাজপরিবারকে নিরাপত্তা দেবে, অস্ত্র দেবে, সামরিক সহায়তা দেবে। পরে ওপেকের অন্যান্য দেশও একই পথে হাঁটে, আর সেখান থেকেই জন্ম নেয় পেট্রো ডলার ব্যবস্থা। এখন সহজভাবে বুঝুন ব্যাপারটা। ধরুন জাপান তেল কিনতে চায়, কিন্তু সৌদি আরব শুধু ডলার নেয়। ফলে জাপানকে আগে ডলার সংগ্রহ করতে হবে। একইভাবে ভারত, বাংলাদেশ, চীন, ব্রাজিল প্রায় সব দেশকেই তেল কেনার জন্য ডলার দরকার। অর্থাৎ পৃথিবীর সব দেশের কাছে ডলারের চাহিদা তৈরি হলো। আর এই চাহিদাই আমেরিকাকে এমন এক শক্তি দিল যা ইতিহাসে খুব কম দেশ পেয়েছে। পেট্রো ডলার ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো আমেরিকা ইচ্ছামতো ডলার ছাপতে পারে,
কারণ পৃথিবী সেই ডলার ব্যবহার করতে বাধ্য। অন্য কোনো দেশ যদি অতিরিক্ত টাকা ছাপে তাহলে তাদের মুদ্রার মূল্য পড়ে যায়, কিন্তু আমেরিকার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ সেই ডলার শুধু আমেরিকায় না, পুরো পৃথিবীতে ব্যবহার হয়। এর ফলে আমেরিকা বিশাল ঋণ নিয়েও টিকে থাকতে পারে। আরও মজার ব্যাপার হলো, তেল বিক্রি করে যে বিপুল ডলার সৌদি আরব বা উপসাগরীয় দেশগুলো আয় করে, তারা সেই ডলার আবার আমেরিকার ব্যাংকে, শেয়ার বাজারে বা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করে, অর্থাৎ ডলার আবার আমেরিকাতেই ফিরে আসে। এটাকেই বলা হয় পেট্রো ডলার রিসাইক্লিং। এই ব্যবস্থার কারণে আমেরিকা প্রায় সীমাহীন অর্থনৈতিক ক্ষমতা পেয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই ব্যবস্থায় সবচেয়ে বেশি লাভবান কারা? প্রথমেই আসে যুক্তরাষ্ট্র, কারণ পুরো পৃথিবী ডলারের ওপর নির্ভরশীল। আমেরিকা সহজে ঋণ নিতে পারে, কম সুদে টাকা ধার করতে পারে, বিশাল সামরিক বাজেট চালাতে পারে। এছাড়া ডলার বিশ্ব রিজার্ভ মুদ্রা হওয়ায় আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থাও অনেকাংশে আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসে। দ্বিতীয় বড় সুবিধাভোগী হল সৌদি আরব ও কিছু উপসাগরীয় দেশ, কারণ তারা আমেরিকার নিরাপত্তা পেয়েছে, বিপুল অস্ত্র পেয়েছে এবং তেলের বিপুল অর্থ আয় করেছে। তাদের রাজপরিবারও এই ব্যবস্থার মাধ্যমে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পেরেছে। তৃতীয়ত, বড় আন্তর্জাতিক ব্যাংক ও পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানগুলো লাভবান হয়েছে, কারণ বৈশ্বিক তেল বাণিজ্যের বড় অংশ তাদের ব্যাংকিং নেটওয়ার্ক দিয়ে পরিচালিত হয়। নিউ ইয়র্ক ও লন্ডন ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু এই ব্যবস্থার সমালোচনাও কম না। অনেক অর্থনীতিবিদ মনে করেন পেট্রোডলার ব্যবস্থার কারণে পৃথিবীর অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে, কারণ আমেরিকা এমন সুবিধা পায় যেটা অন্য কোনো দেশ পায় না। আবার কেউ কেউ বলেন এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে অনেক সময় যুদ্ধ, রাজনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, এমনকি সরকার পরিবর্তনের ঘটনাও হয়েছে। ইরাকের উদাহরণ ধরুন। 2000 সালে সাদ্দাম হোসেন ঘোষণা দেন তিনি তেল বিক্রি করবেন ইউরোতে। কয়েক বছরের মধ্যেই ইরাকে যুদ্ধ শুরু হয়। যদিও যুদ্ধের কারণ অনেক জটিল ছিল, তবুও অনেক বিশ্লেষক মনে করেন ডলার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করাও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। একইভাবে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি আফ্রিকার জন্য স্বর্ণভিত্তিক নতুন মুদ্রার কথা বলেছিলেন। পরে লিবিয়াতেও ভয়াবহ যুদ্ধ শুরু হয়। যদিও এসব বিষয়ে বিতর্ক আছে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, আন্তর্জাতিক অর্থনীতি আর রাজনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এখন আসি বর্তমান সময়। পৃথিবী বদলাচ্ছে, চীন দ্রুত শক্তিশালী হচ্ছে, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে বিকল্প ব্যবস্থা খুঁজছে। ভারতও আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের মুদ্রার ব্যবহার বাড়াতে চায়। ফলে ধীরে ধীরে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি পেট্রোডলার ব্যবস্থার পতন হতে পারে? চীন ইতোমধ্যে ইউএনে তেল বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। সাংহাইয়ে তারা তেলের ফিউচার মার্কেট চালু করেছে, যেখানে ইউএনে লেনদেন হয়। রাশিয়াও ইউক্রেন যুদ্ধের পর ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। অনেক দেশ এখন নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়াতে চায়। যদি ভবিষ্যতে তেল বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার শুরু হয়, তাহলে কি হতে পারে? এর প্রভাব হবে বিশাল। প্রথমত, ডলারের বৈশ্বিক চাহিদা কমে যেতে পারে, ফলে আমেরিকার জন্য অতিরিক্ত ঋণ নেওয়া কঠিন হয়ে যাবে। ডলারের শক্তি কমলে আমেরিকার অর্থনীতিতেও চাপ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, পৃথিবী হয়তো বহু মুদ্রাভিত্তিক ব্যবস্থায় চলে যাবে, অর্থাৎ শুধু ডলার না, ইউএন, ইউরো, রুপি, এমনকি ডিজিটাল মুদ্রাও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি আরও বিভক্ত হতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে, কারণ আজ আমেরিকা যেভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যবহার করে তা অনেকটাই সম্ভব হয় ডলারের আধিপত্যের কারণে। যদি দেশগুলো ডলারের বাইরে বিকল্প ব্যবস্থা তৈরি করে, তাহলে আমেরিকার সেই ক্ষমতাও কমে যেতে পারে। তবে বাস্তবতা হলো, পেট্রোডলার ব্যবস্থা একদিনে ভাঙবে না, কারণ শুধু তেল না, আন্তর্জাতিক ব্যাংকিং, বাণিজ্য, ঋণ ব্যবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সবকিছুতেই ডলার গভীরভাবে জড়িয়ে আছে। পৃথিবীর বহু দেশ এখনও তাদের বৈদেশিক মুদ্রার বড় অংশ ডলারে রাখে, কারণ তারা বিশ্বাস করে সংকটের সময়েও ডলার তুলনামূলক নিরাপদ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, অর্থনীতিতে শুধু শক্তি থাকলেই হয় না, দরকার বিশ্বাস। আর গত কয়েক দশকে আমেরিকা সেই বিশ্বাস তৈরি করতে পেরেছে। যদিও চ্যালেঞ্জ বাড়ছে, তবুও এখনও পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক শক্তি যুক্তরাষ্ট্রই। কিন্তু ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়,
পৃথিবীতে কোনো সাম্রাজ্য চিরস্থায়ী না। একসময় রোম ছিল সবচেয়ে শক্তিশালী, পরে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব শাসন করেছে, তারপর এসেছে আমেরিকার যুগ। এখন প্রশ্ন হল, ভবিষ্যতে কি নতুন কোনো অর্থনৈতিক শক্তি পৃথিবীর কেন্দ্র হবে? হয়তো চীন, হয়তো একাধিক দেশের জোট, কিংবা হয়তো সম্পূর্ণ নতুন ডিজিটাল অর্থব্যবস্থা। আর এখানেই পেট্রোডলারের বিষয়টা সবচেয়ে রহস্যময় হয়ে ওঠে, কারণ এটা শুধু অর্থের বিষয় না, এটা ক্ষমতার বিষয়। এমন এক ক্ষমতা যা ট্যাঙ্ক ছাড়াই যুদ্ধ জিততে পারে, গুলি ছাড়াই দেশকে দুর্বল করতে পারে, আর কাগজের একটা নোট দিয়ে পুরো পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে। ভাবুন তো, আপনি যখন গাড়িতে তেল ভরছেন কিংবা বাজারে জিনিসের দাম বাড়তে দেখছেন, তখন সেই ঘটনার পেছনেও হয়তো কোথাও লুকিয়ে আছে পেট্রোডলারের প্রভাব। মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে ওয়াশিংটনের ক্ষমতার করিডর, নিউ ইয়র্কের ব্যাংক থেকে এশিয়ার কারখানা, সবকিছু যেন অদৃশ্য সুতোয় বাঁধা। হয়তো আগামী কয়েক দশকে পৃথিবী বদলে যাবে, হয়তো ডলারের জায়গায় অন্য কোনো মুদ্রা আসবে, হয়তো ডিজিটাল কারেন্সি পুরো ব্যবস্থাকে বদলে দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, পেট্রোডলারের বিষয়টা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধ্যায়গুলোর একটি হয়ে থাকবে। কারণ এই বিষয়টা আমাদের দেখায়, পৃথিবী শুধু অস্ত্র দিয়ে চলে না, শুধু রাজনীতি দিয়েও না, বরং অর্থের অদৃশ্য শক্তি অনেক সময় সবচেয়ে বড় নিয়ন্ত্রক হয়ে ওঠে। আর সেই শক্তিকে বুঝতে পারলেই বোঝা যায় কেন একটি দেশের মুদ্রা পুরো পৃথিবীর ভাগ্য নির্ধারণ করতে পারে। আজকের পৃথিবীতে আমরা যে অর্থনৈতিক সংকট দেখি, তেলের দাম বাড়া কমা দেখি, নিষেধাজ্ঞা দেখি, আন্তর্জাতিক উত্তেজনা দেখি, সেসবের গভীরে গেলে বারবার সামনে আসে একই প্রশ্ন: কে নিয়ন্ত্রণ করছে বৈশ্বিক অর্থের প্রবাহ? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শেষ পর্যন্ত এসে দাঁড়াতে হয় পেট্রোডলারের সামনে। হয়তো ভবিষ্যতের কোনো একদিন ইতিহাসের বইয়ে লেখা হবে, একসময় পৃথিবীকে নিয়ন্ত্রণ করত একটি মুদ্রা, যার নাম ছিল ডলার, আর সেই ডলারের শক্তির মূল ছিল তেল। কিন্তু সেই ভবিষ্যৎ এখনও আসেনি। আজও পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নাটকের কেন্দ্রে আছে পেট্রোডলার ব্যবস্থা, আর সেই নাটকের প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছুঁয়ে যাচ্ছে আমাদের সবার জীবন।